সো আজকে আমরা ক্লাস নাইনের ক্লাস 9-এর রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের যে সেট নম্বর 3 সেটা সলভ করব। রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের যে সেট নম্বর 3 সেটা আমরা সলভ করব। এবং এর আগে আমরা কিন্তু অলরেডি দুটো যে স্কুল, প্রিভিয়াস দুটো স্কুল, সেটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। যারা এখনো দেখোনি, পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই, তারা দেখে নাও। এবং সেগুলো কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করবা। বিছানার মধ্যে শুয়ে শুয়ে আমি দেখছি, লেজার টাইম স্পেন্ড করছি, এরকম যেন না হয়। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো। প্রথম কোশ্চেন বলেছে যে 1 আর্মস্ট্রং সমান কত মাইক্রোমিটার। তাহলে তাহলে আমাকে আগে বলো, 1 আর্মস্ট্রং, আমরা এখানে কিন্তু শুধুমাত্র সলভ করি এরকমটা নয়, আমরা বুঝি সম্পূর্ণটা, তারপর কিন্তু আমরা সেটাকে সলভ করি। ওকে, আচ্ছা। 1 আর্মস্ট্রং সমান সমান ফার্স্টে আমরা করি হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার। ওকে, আচ্ছা। এবার বলেছে মাইক্রোমিটার। মাইক্রোমিটার মানে 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমার মাইক্রোমিটার আসবে। তাহলে 10 টু দি পাওয়ার -10 প্লাস 6 কত হয় এটা আমার? 10 টু দি পাওয়ার -4 মিটার, মাইক্রোমিটার। তাহলে অপশন আমার অপশন সি। অপশন সি হচ্ছে আমার অ্যান্সার। নাম্বার 2 চলে আসো। বোঝা যাচ্ছে? ওকে। নাম্বার 2, ml t টু দি পাওয়ার -2। এটা অনেকবার আমরা করেছি। ml t টু দি পাওয়ার -2, lt টু দি পাওয়ার -2 হচ্ছে a। তার মানে এখানে হচ্ছে আমরা, এটা হচ্ছে বলের রাশিমালা। তো এখানে দেখো বল নেই, কিন্তু এখানে কি আছে? ওজন আছে। তাহলে আমার অ্যান্সার হবে ওজন, অপশন বি। নাম্বার 3, অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে, অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে 10 টু দি পাওয়ার -4 ছিল। অভিকর্ষের অধীনে প্রথম 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা কত হয়? সেটা হয় হচ্ছে 4.9 মিটার। 4.9 মিটার। ওকে, আচ্ছা। এরপরে দেখো কিভাবে আসলো, যদি করি। আচ্ছা, কিভাবে আসলো? নাম্বার 3, ফর্মুলা কি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, এখানে বলেছে যে প্রথম 1 সেকেন্ড, তার মানে শুরু হয়েছিল কোথা থেকে? 0 পয়েন্ট থেকে, অবাধে পতনশীল। তার মানে কি? ধরো এখানে একটা বল আছে, সেই বলটাকে তুমি ছাড়ছো, এবারে অবাধে পতনশীল হবে। এবার যেই মুহূর্তে ছাড়ছো, তার মানে কি? প্রাথমিক গতিবেগ 0। তাহলে এই গোটা পোর্শনটা আমার 0 হয়ে যাচ্ছে। কি পড়ে থাকছে? হাফ ইন্টু এর ভ্যালু কত? এ মানে এটা জি, যেহেতু অভিকর্ষজ ত্বরণ, তাই না? নিচের দিকে পড়ছে মানে সেখানে জি কাজ করছে। 9.28 ইন্টু 1 স্কোয়ার মানে 1। এবার এটাকে কাটো, কত হচ্ছে? 4.9। তাহলে এস এর ভ্যালু কত? 4.9 মিটার। ওকে, আশা করি সেগুলো বুঝতে পারছো, শুধুমাত্র করছো এরকম নয়। কোনটি সময়কে নির্দেশ করে? এর মধ্যে কোনটি সময়কে নির্দেশ করে? সেটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার, বাদ বাকি সবগুলো কিন্তু ডিস্টেন্স, লাইট ইয়ার, পারসেক, এই ইউগুলো ডিস্টেন্স। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথের 3/4 গেলে সরণ কত হবে? তার মানে দেখো যে আর বৃত্তাকার ব্যাসার্ধ বিশিষ্ট একটি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে, তার মানে কি? এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ। এবার তুমি কত দূর যাচ্ছ? যাচ্ছ হচ্ছে কি বলেছে? 3/4। তার মানে ধরো এটা 1 ভাগ, এটা 2 ভাগ, এটা 3 ভাগ। তার মানে তোমার সরণ শুরু হয়েছিল এখান থেকে, তুমি এসে পৌঁছালে এখানে, মানে এই পাথটা ঘুরে তুমি এখানে এসে পৌঁছালে। কিন্তু তোমার সরণ কত দূর বলো তো? জাস্ট স্ট্রেট লাইনটা। তাহলে বলো তো, এটা হচ্ছে আর, এটা আর, এটাও আর, এটা কি হয় তোমার তাহলে? এটা পাইথাগোরাস থিওরেম পড়ে। এটার ফর্মুলা কি? √r² প্লাস r²। তাহলে কত হচ্ছে? √2r²। তাহলে আমার অ্যান্সার আসবে √2r। √2r কোথায় অ্যান্সার আছে? √2r অ্যান্সার নেই। √2r অ্যান্সার নেই। 3r তো হবে না, 2r হবে না। উম, এখানে তো আমার মনে হয় এখানে তোমাদের কোশ্চেনের অপশনসগুলো ভুল আছে। কোশ্চেনের অপশনসগুলো ভুল আছে এখানে। ঠিক আছে, চলে আসো হচ্ছে নাম্বার 6-এ। তবুও এটা হচ্ছে তুমি স্টার দিয়ে রেখে দাও। আমি পরে একবার চেক করে নেব যদি কোথাও ডাউট থাকে। এটা তুমি স্টার দিয়ে রেখে দাও। ওকে, এবার চলে আসো হচ্ছে এখান থেকে নাম্বার কপি করো এটা, পরের স্লাইডে চলে যাও। এবার চলে আসো হচ্ছে সুস্থিত অবস্থায় কোন ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস সমান? সোডিয়াম পটাশিয়াম তো হবেই না, লিথিয়াম প্লাস হিলিয়াম প্লাস তো হবে না,
ফ্লোরিন মাইনাস। ফ্লোরিন মাইনাস মানে কি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তার মানে ওখানে থাকে হচ্ছে আমার 9টা। তার মানে 2, 7। এখানে মাইনাস আছে, তার মানে একটা এক্সট্রা ইলেকট্রন যোগ হয়েছে বাইরের কক্ষপথে, তার মানে 2, 8। আর একটা কি আছে? সোডিয়াম প্লাস। সোডিয়ামের কত? আমরা জানি এমনি সোডিয়ামের হচ্ছে 11, 2, 8, 1। কিন্তু প্লাস মানে কি? এই ইলেকট্রনটাকে লাথি মেরে বের করে দিয়েছে, তার মানে এটা আর নেই। তার মানে 2, 8 আছে। তার মানে ফ্লোরিন প্লাস আর সোডিয়াম প্লাসের হচ্ছে ইলেকট্রন বিন্যাস সমান। অপশন সি হচ্ছে। পরমাণুর মূল কণাগুলির ভরের ক্রম সবচেয়ে ভারী যেটা সেটা হচ্ছে নিউট্রন, তারপরে প্রোটন, তারপর ইলেকট্রন। সবচেয়ে ভারী হচ্ছে নিউট্রন, তারপরে প্রোটন, তারপর ইলেকট্রন। অপশন বি। প্রদত্ত কোন ক্ষেত্রে ইলেকট্রনের স্থানান্তরণের সময় শক্তির শোষণ ঘটবে? আহ, শক্তির শোষণ ঘটবে কখন হবে? যখন এই নিচের কক্ষপথ থেকে, যখন বাইরের কক্ষপথে ইলেকট্রন যাবে, যখন এখান থেকে এখানে যাবে, তখন শোষণ ঘটবে। তার মানে কে থেকে এলে গেলে শোষণ করবে, এল থেকে এম এ গেলে শোষণ করবে, এল থেকে এম এ। ঠিক আছে? কে এল এম, এল থেকে এম এ গেলে শোষণ করবে। আমাদের তাহলে এমসিকিউ গুলো হয়ে গেল। এরপরে চলে আসো। আচ্ছা, এবার হচ্ছে গ্রুপ বি সলভ করব। এবার হচ্ছে গ্রুপ বি। এমসিকিউ কোশ্চেন গুলো ইজি ছিল। এবার দেখা যাক গ্রুপ বি কিরকম রয়েছে। 2-1 নম্বর। একটি সাইকেল আরোহীর সরণ এবং অতিক্রান্ত দূরত্ব। সরণ বাই অতিক্রান্ত দূরত্ব। আগের দিন পড়িয়েছিলাম এটা, যে সরণটা কখনোই এরকম হবে না যে অতিক্রান্ত দূরত্বকে ছাপিয়ে গেছে। যদি কোনো ব্যক্তি স্ট্রেট লাইন বরাবর মুভ করে, তাহলে ম্যাক্স টু ম্যাক্স এটা হতে পারে যে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব সমান, সেক্ষেত্রে 1 হবে। আদারওয়াইজ সব জায়গায় লেস দেন 1 হবে। তো সেই ক্ষেত্রে প্রথমটা মিথ্যা দাঁড়াচ্ছে। ভর বেগের এসআই একক কি? ভর মানে হচ্ছে কেজি, আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। তো কেজি মিটার পার সেকেন্ড হবে, এটাও ভুল হচ্ছে। পৃথিবীর আহ্নিক গতি কি ধরনের গতি? পৃথিবীর আহ্নিক গতি ঘূর্ণন গতি, এক ধরনের ঘূর্ণন গতি। ওকে। গতিশীল রকেটের জ্বালানির দহনের ফলে রকেটের ভর কমতে থাকে, এর ফলে রকেটের গতিবেগ বাড়ে না কমে? ডেফিনেটলি কি হবে? গতিবেগ বাড়বে, ওর জন্যই তো ওই বুস্টারগুলো খুলে পড়ে। প্রদত্ত কোন এককটি ভরের একক? ইউ। 18.35 গ্রাম পরিমাপের জন্য ন্যূনতম কটি বাটখারার প্রয়োজন? 7টি বাটখারার প্রয়োজন। ওকে। কোন উপসর্গ দ্বারা 10⁻²কে প্রকাশ করা যায়? কোন উপসর্গ দ্বারা 10⁻²কে প্রকাশ করা যায়? তো তো সেটার অ্যান্সার হবে সেন্টি। সেটার অ্যান্সার হবে সেন্টি। ওকে। শুধুমাত্র কে কক্ষে দুটি ইলেকট্রন আছে এমন একটি ক্যাটায়নের উদাহরণ না। কে কক্ষে দুটো ইলেকট্রন, তার মানে ফার্স্টে কে, তার মানে এখানে দুটো, কিন্তু বলেছে ক্যাটায়নের উদাহরণ। তাহলে এল কক্ষপথে নিশ্চয়ই একটা 1 ইলেকট্রন ছিল। কে এল কক্ষপথে নিশ্চয়ই একটা 1 ইলেকট্রন ছিল। সেই 1 ইলেকট্রনটা বেরিয়ে গেছে, সেজন্য এটা ক্যাটন হয়েছে। তার মানে মিনিমাম এখানে 3টে ইলেকট্রন থাকতে হবে। তাহলে বলো, 3টা প্রোটন আছে এরকম একটি মৌলের সংখ্যা কি হবে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। অ্যান্সার হবে আমার লিথিয়াম। ওকে। এটা হচ্ছে 5 নম্বর। এবার অথবাতে চলে আসো। পারমাণবিক সংখ্যা, তার মানে পারমাণবিক সংখ্যা মানে কি? আমরা কি জানি? ভর সংখ্যা সমান সমান ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা, মানে পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা সমান সমান এখানে বলেছে ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা হবে। তাহলে এটা কি হবে? নিউট্রন সংখ্যা। এটা আমার অ্যান্সার হবে নিউট্রন সংখ্যা। পরমাণু কি ধরনের বর্ণালী সৃষ্টি করে? পরমাণু কি ধরনের বর্ণালী সৃষ্টি করে? এটা একদম ইজি। এটা কিন্তু রাদারফোর্ডের পরমাণু ত্রুটি চ্যাপ্টারেই রয়েছে, মানে ওই দুটো ত্রুটি যখন মেনশন করতে বলবে সেখানে করতে হবে। বিচ্ছিন্ন বর্ণালী সৃষ্টি করে, বিচ্ছিন্ন বর্ণালী সৃষ্টি করে। ওকে। তাহলে আমাদের কিন্তু গ্রুপ বি কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে আসবো গ্রুপ সি। এরপরে চলে আসবো গ্রুপ সি। গ্রুপ সি কি বলেছে? একটি লব্ধ একক, যে লব্ধ একক কাকে বলে? আয়তনের একক কোন মূল একক দ্বারা গঠিত? এটা পারা যাবে নিশ্চয়ই। লব্ধ একক কাকে বলে এবং আয়তনের একক কোন মূল একক দ্বারা গঠিত? বইয়ের মধ্যে আছে। আয়তনের একক হচ্ছে এল, মানে দৈর্ঘ্য। দৈর্ঘ্য এই মূল এককটা দ্বারা গঠিত। তুলা যন্ত্রের দুটি গুণাবলী লেখো। অনেক ইম্পর্টেন্ট, বইতে দাগানো আছে। লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড কথাটি উল্লেখ করা হয় কেন? কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি। জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি। এমনি জেনারেলি কি হয়, যে কোনো পদার্থকে যখন আমি গরম করি তখন আয়তন বাড়তে থাকে, কিন্তু জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন না বেড়ে জলের আয়তন কমতে থাকে, এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘনত্বটা সবচেয়ে বেড়ে যায়।
লিখতে হবে সুন্দর করে সাজায়। আর আমি যেই কথাগুলো বললাম ওগুলো কিন্তু মেনশন করতেই হবে। গাছের ডাল ধরে নাড়া দিলে গাছে থাকা ফল নিচে পড়ে যায় কেন? খুবই সিম্পল জিনিস। এটা কিসের জন্য? প্রথম কথা স্থিতিজাড্যের জন্য। এখানে গাছ আছে, এখানে গাছ আছে, গাছের মধ্যে একটা ফল ঝুলে আছে। তুমি গাছটাকে ধরে নাড়াচ্ছ, গাছের মধ্যে গতিজাড্যের সৃষ্টি হচ্ছে। তাহলে গাছটা কি চাইবে? যে এখান থেকে গাছটা তোমার গতিজাড্যের জন্য এখান থেকে সরে যাবে, মানে তুমি যে বলটা দিচ্ছ সেই গতির জন্য। কিন্তু সেখানে যে ফলটা রাখা আছে গাছের সাথে, সেই ফলটা তার মধ্যে স্থিতিজাড্যের কারণে সে ওখানেই থাকতে চাইবে এবং গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাহলে এর প্রথম অ্যান্সার লিখতে হবে যে স্থিতিজাড্যের জন্য। তারপরে আমি যেটা বললাম সেটা একটু গুছিয়ে বলতে হবে। আমার অ্যান্সারটা কিন্তু স্থিতিজাড্যের জন্য হবে। আচ্ছা, নেক্সট চলে আসো। ওকে। একটি বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড ধরে প্রয়োগ করায় বস্তুটির বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। হুম, বস্তুটির ভর নির্ণয় করো। তাহলে বলেছি 100 নিউটন বল প্রয়োগ করেছে, তাহলে এফ দেওয়া আছে, এফ দেওয়া আছে, এফ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 100 নিউটন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি জানি? এফ ইকুয়াল টু এম এ, এটা জানি। এবার এম এটাকে আমি লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। এম এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার, এমটাই বের করতে হবে। এফ দেওয়া আছে 100, এম বের করতে হবে। যেহেতু বলেছে স্থির বস্তুর ওপর, তাহলে ইউ এর ভ্যালু 0, গতিবেগ কত হয়েছে 40, আর টাইম কত? টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। এটা ক্যালকুলেট করলেই আমার হয়ে যাবে। তার মানে এম ইকুয়াল টু কত হচ্ছে? 1000/40, তার মানে 25 কেজি। হুম, পরেরটা চলে আসো। 36 কিলোমিটার বেগে চলন্ত ট্রেন ব্রেক কষার ফলে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো। তাহলে কি বলেছে? যে থামতে কত সময় নেবে? তাহলে ফর্মুলা কি? অথবা ফর্মুলা ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। ভি হচ্ছে আলটিমেটলি কত? ভি হচ্ছে থামতে, তাই তো? থামা মানে 0। ইউ মানে হচ্ছে প্রাথমিক গতিবেগ। প্রাথমিক গতিবেগ কত ছিল? 36। ওকে। এখানে আছে, এখানে আছে কিমি পার আওয়ার, ঠিক আছে? কিমি পার আওয়ার আছে। এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 দিয়ে গুণ করতে হবে। এগুলো জিনিস খুব ভালো মতো শেখানো হয়েছে তোমাকে ক্লাসে। ক্লাসের মধ্যে শর্ট ট্রিক্স শেখানো হয়েছে। সেজন্যই তুমি অন্যদের থেকে বেটার পারফরমেন্স করবে যারা এখানে অফলাইনে পড়ছো। আচ্ছা, 10, তাহলে সরি, তাহলে আমি এটা কিসের ভ্যালু পেলাম? 10 মিটার পার সেকেন্ড আমি পেলাম হচ্ছে ইউ এর ভ্যালু। 10 মিটার পার সেকেন্ড আমি পেলাম হচ্ছে ইউ এর ভ্যালু। এটা হচ্ছে বের করতে বলেছে নাকি না সময় বলেছে? এ দেওয়া আছে 0.5 মন্দনের সৃষ্টি হলো। টিটা বের করতে বলেছে, রাইট? এটা খুব ইজি আছে। তাহলে 10 ইকুয়াল টু 0.5 টি, টি ইকুয়াল টু কত হবে? 10/0, 20 সেকেন্ড। বুঝা গেল? আচ্ছা, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। এগুলো আলাদা করে বলার মতো কোনো প্রশ্ন নয়। তারপরে আছে রাদারফোর্ডের পরমাণুর স্থায়ী গঠন সম্পর্কে ব্যাখ্যা করতে পারেন না কেন? ওই যে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটির যে ফার্স্ট পয়েন্টটা, সেটাই কিন্তু লিখতে হবে। যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো কি করছে? যে মাঝে পজিটিভ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে যাচ্ছে। যদি এরকম হতো তাহলে কি হতো? ইলেকট্রনগুলো এনার্জি ত্যাগ করে দিত। এবার এনার্জি বিকিরণ করা মানে সেটা কি হবে? আস্তে আস্তে স্পাইরাল পথে এনার্জি কমতে কমতে সেটা পড়বে হচ্ছে নিউক্লিয়াসের ঘাড়ের উপর এসে। যদি এটাই হতো তাহলে তো কোনো অ্যাটমের স্থায়ী হতো না, স্থায়িত্বই থাকতো না। এটাই আমাকে লিখতে হবে, ব্যাখ্যা করতে হবে, ছবিটা আঁকাতে হবে। বইয়ের মধ্যে আছে, সবার দাগানো আছে আশা করি। ওকে। আচ্ছা, এরপরে চলে আসো। দুটি নিউক্লিয়াইড দেওয়া আছে। দুটি নিউক্লিয়াইড, একটা দেওয়া আছে এক্স এ বি, আর একটা দেওয়া আছে সি ডি। এরা বলেছে পরস্পরের আইসোটোন। আইসোটোন মানে কি? আইসোটোন মানে এদের নিউট্রন সংখ্যা সমান। আচ্ছা, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা প্রোটন সংখ্যা। নিউট্রন সংখ্যা কি করে পাবো? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে এই পরমাণুটার নিউট্রন সংখ্যা এটা,
আচ্ছা, এবার এই পরমাণুটা চলে আসো। এই পরমাণুর ভর সংখ্যা এটা, প্রোটন সংখ্যা এটা, তাহলে নিউট্রন সংখ্যা কত? ডি মাইনাস সি। এবার এবার কি বলেছে যে, বলেছে যে আইসোটন এরা, তার মানে বি মাইনাস এ সমান সমান ডি মাইনাস সি, এটাকে আমরা ইকুয়াল ইকুয়াল হবে আইসোটনের ক্ষেত্রে। এবার প্রশ্ন দেওয়া আছে বি মাইনাস ডি ইকুয়াল টু বি মাইনাস ডি বাই এ মাইনাস সি। ওকে, এটা বের করতে বলেছি। যদি এটা হয় তাহলে এখান থেকে লিখতে পারি যে বি মাইনাস ডি ইকুয়াল টু এ মাইনাস সি। এর পরের লাইনটাই তো এই পরের লাইনটা আসে, জাস্ট কি করলাম, ডিটাকে আমি এই সাইডে নিয়ে আসলাম। ক্যালকুলেশন যদি না বুঝতে পারো আমি আবার দেখাচ্ছি ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন আমি আবার দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে 7 নাম্বারের বি মাইনাস ডি ইকুয়াল টু, সরি কি ছিল, বি মাইনাস এ ইকুয়াল টু ডি মাইনাস সি। কি করব, ডিটাকে আমি বাঁদিকে নিয়ে আসবো, মাইনাস হবে। এটাকে আমি মাইনাস ছিল, এটা ডান দিকে নিয়ে যাব, প্লাস এ হবে মাইনাস সি। তাহলে বি মাইনাস ডি ইকুয়াল টু এ মাইনাস সি হচ্ছে, তাই তো? এবার তাহলে দেখো পরেরটা কি হবে, বি মাইনাস ডি ইকুয়াল টু এ মাইনাস সি হলো, এই দুটো যদি সেম হয় তাহলে কাটাকাটি গেলে কি হবে, 1 হবে। তাহলে আমার অ্যান্সার কত আসছে, 1 আসছে, প্রমাণিত। আইসোটপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? এটা বলার প্রয়োজন নেই যে রাসায়নিক ধর্ম ডিপেন্ড করে প্রোটন সংখ্যার উপর, এবং আইসোটপগুলোর মানে কি, প্রোটন সংখ্যাগুলো সেম হবে। যেমন হাইড্রোজেন, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিশিয়াম, এদের প্রোটন সংখ্যা সেম, তাই আইসোটপগুলির রাসায়নিক ধর্ম সেম হয়। বোঝা গেল? আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো, খুব ভালো মতো দেখবা। বলেছে এদের মধ্যে কোনটি আইসোটোন, কোনটি আইসোবার এবং কোনটি আইসোটোপ এবং আইসো ইলেকট্রনিক। তাহলে এবার আমাকে জানতে হবে যে আইসোটোন মানে কি। আইসোটোন মানে কি দাঁড়াচ্ছে, যে যাদের ইলেকট্রন সংখ্যা না নিউট্রন সংখ্যা সমান, যাদের নিউট্রন সংখ্যা সমান। আইসোবার মানে যাদের ভর সংখ্যা সমান। আইসোটোপ মানে যাদের প্রোটন সংখ্যা সমান। আইসো ইলেকট্রনিক মানে যাদের ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে দেখো সোডিয়াম প্লাস আর O2 মাইনাস, এদের ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে। হুম। আচ্ছা, আহ, কার্বন এবং অক্সিজেন, এদের হচ্ছে দেখো নিউট্রন সংখ্যা সমান হবে। দেখো এর 14 6, তার মানে এর 8টা নিউট্রন, এরও 8টা নিউট্রন, 16 মানে 60, তো এদের আইসোটোন বলবো। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে এবার চলে আসো ক্যালসিয়াম এবং আর্গন। ক্যালসিয়াম এবং আর্গন কি দেখো তো, দুজনেরই উপরে 40, তার মানে এদের ভর সংখ্যা সমান, তার মানে এরা আইসোবার। আর কার্বন কার্বন দুটাই আইসো ইলেকট্রনিক, প্রোটন সংখ্যা সমান, সো ইলেকট্রন সংখ্যা সমান হবেই, আইসো ইলেকট্রনিক। বোঝা গেল কি বললাম? ভালো মতো খেয়াল করবো। এবার চলে আসো গ্রুপ ডি। আচ্ছা, বোর রাদারফোর্ড মডেলের 3টি স্বীকার্য, এগুলো তো নতুন করে বলার মতো নয়, এগুলো সবাই পারবা, বইয়ের মধ্যে বারবার করে আছে, অনেকবার বলা হয়েছে, প্রচুরবার প্র্যাকটিস করেছো। এরপরে হচ্ছে কি আছে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো, মানে ভিভিআই, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের প্রতিষ্ঠা, ওই সেকেন্ড চ্যাপ্টারে লাস্টের দিকে আছে, এটা খুবই মানে যতবার পড়িয়েছি ততবার স্টার দিয়েছি। এই অঙ্কটা দেখো, বলেছে যে কিলোমিটার পার আওয়ার গতিবেগে ট্রেন দুটির প্রাথমিক গতিবেগ নির্ণয় করো। তাহলে ট্রেন এ দেখো, এ ট্রেনের প্রাথমিক গতিবেগ কত দেওয়া আছে, 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। বা যারা এখানে পড়ছো এটা খুব ইজিলি করতে পারবা, কিন্তু আমি তোমাদের জন্য একবার দেখে নিচ্ছি। মিটারটাকে কিলোমিটারে করবা, কিলোমিটারে করতে হলে কি করতে হবে, যে আমি 1000 দিয়ে ভাগ করছি, আর সেকেন্ডকে, এই 1 সেকেন্ডকে ঘন্টায় করতে হলে 3600 দিয়ে ভাগ করতে হবে, আমি গুণ করলাম। তো খুব সিম্পলি এটা কত হয়, এটা কাটো, এটা 18, এটা 5, 3 5 15, 54 কিমি পার আওয়ার হলো। আচ্ছা, এরপরে এটা হচ্ছে এ ট্রেনের জন্য। বি ট্রেনের জন্য কি করবা, এটা 10 আছে, যখনই মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে করতে হবে, তুমি একদম চোখ বন্ধ করে 18/5 দিয়ে গুণ করে দিবা, 5 দুগুণে 10, তো 36 কিমি পার আওয়ার। আচ্ছা, কোন ট্রেনটি থামার আগে অপেক্ষাকৃত কম দূরত্ব অতিক্রম করেছে? তো এবার কি হবে বলো, দূরত্ব অতিক্রম করার জন্য কি করতে হয়, গ্রাফ থাকলে আমরা যে এস বের করি, দূরত্ব বের করি, সেটার জন্য কি প্রসেস আছে, প্রচুরবার করেছো কিন্তু, সেটার জন্য কি প্রসেস আছে, আমরা যখন প্রমাণ করলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কি করেছিলাম, ওখানে যে আমি গ্রাফিক্যাল যে প্লটটা পাচ্ছি, সেটার আমি কি করব, সেটা আমি ক্ষেত্রফল বের করব। তার মানে এ ট্রেনটার জন্য দেখো, সরি বি ট্রেনটার জন্য
বি ট্রেনটা কি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ, ভূমি কত এখানে, বি ট্রেনটার ভূমি হচ্ছে 10, উচ্চতাও 10, ঠিক, এটা কত হবে 50 মিটার, ওকে 50 মিটার। এবার এ ট্রেনে চলে আসো, এ ট্রেনটা কোনটা, এ ট্রেনটা আমি হচ্ছে ধরো এই পিঙ্ক কালির দিয়ে করছি, এই যে, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 8, উচ্চতা হচ্ছে 15, তার মানে 4 দুগুণ 8, 4 15 60 মিটার। তাহলে এ ট্রেন 60 মিটার দূরত্ব অতিক্রম করবে, বি ট্রেন 50 মিটার দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, কোন ট্রেনটির মন্দন বেশি নির্ণয় করো। প্রথম ট্রেনটি এ ট্রেনটি দেখো, এ ট্রেন মন্দন কত হবে, গতিবেগ কত হয়েছে, 15 থেকে কমে 0 হয়েছে কত সেকেন্ডে, 8 সেকেন্ডে। আর বি ট্রেনটি কত হয়েছে, বি ট্রেনটি 10 থেকে 0 হয়েছে 10 সেকেন্ডে। তো এর ভ্যালুটা ডেফিনেটলি 1-এর থেকে কম, তাই না, 15/8 1-এর থেকে কম, সরি 1-এর থেকে বেশি, আই এম ভেরি সরি, 15/8 মানে 1-এর 1-এর থেকে বেশি। আর এই ট্রেনটা দেখো, এই ট্রেনের মন্দন হচ্ছে একদম পাক্কা 1, তার মানে এই এ নম্বর ট্রেনটা বেশি দূরত্ব, মানে ট্রেনটির মন্দন বেশি আর কি, হ্যাঁ মানে এ ট্রেনের মন্দন বেশি, বোঝা গেল, ওকে। একটি সাধারণ তুলা যন্ত্র এবং একটি মাপনী চোঙের সাহায্যে কিভাবে, এটা বোঝা গেল তো, এটা মিটার পার সেকেন্ড, কিন্তু এটাকে তুমি যদি ক্যালকুলেট করো 15/8 মিটার পার সেকেন্ড, যেটার ভ্যালু 1-এর বেশি হবে, 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর বি এর মন্দন হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কার ভ্যালু বেশি, এর ভ্যালু বেশি, ওকে। একটি সাধারণ তুলা যন্ত্র এবং একটি মাপনী চোঙের সাহায্যে কিভাবে জলের অদ্রাব্য একটি অনিয়তাকার পাথরখণ্ডের ঘনত্ব নির্ণয় করবা, সেটা বলতে বলছি। খুবই ইজি জিনিস, বইয়ের মধ্যে রয়েছে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলবা যে বইয়ের ঠিক পার্টিকুলার কোন বইয়ের কত নম্বর পেজে আছে, নাহলে আমি বুঝতে পারছি না তোমরা আদৌ বই দেখছো কিনা। হুম। প্রথমে তুলা যন্ত্রের সাহায্যে ওজন মাপবা, ওকে, মানে ভরটা মাপবা, মাপবা, ভর মাপবা, ভর ধরো হলো গ্রাম। এবার মাপনী চোঙের সাহায্যে প্রথমে কি করবা, প্রথমে জলপূর্ণ করবা, জলপূর্ণ করে দেখলা প্রথমে সিসি হলো। এবার পাথরটা ডালার পর, মানে ডোবানোর পর তুমি দেখলা সিসি সিসি হলো, তার মানে আয়তন কত, সিসি, তাহলে ঘনত্ব কত হবে, ভর বাই আয়তন, এত গ্রাম পার সিসি, হয়ে গেল। এই জিনিসটা সুন্দর করে ভাষায় গুছিয়ে লিখবা, একদম 2 নম্বর আছে, 2-তে 2 পাবা। তো তাহলে আজকে কিন্তু আমরা মোটামুটি এই যে সেট থ্রি মানে বালুরঘাট না তো, যেটাই হোক না কেন, সেই স্কুলটা পুরোপুরি কমপ্লিট করে দিলাম। এরপরে আমরা সেট 4-এর প্রবলেমগুলো সলভ করব, এবং সেট 1 এবং 2 কিন্তু অলরেডি করা হয়ে গেছে, তো সেগুলো তোমরা কিন্তু ডেফিনেটলি করবা, খাতার মধ্যে টুকে রাখবা এবং বাড়িতে প্র্যাকটিস করবা। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে রাখবা যাতে নোটিফিকেশনগুলো তুমি পেয়ে যাও। এখানে কিন্তু আমরা রায় মার্টিনের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সেট আমরা সলভ করব। তোমাকে কিন্তু ধারাবাহিকভাবে এখানে ক্লাস করতে হবে এবং সেগুলোকে ফলো করতে হবে। থ্যাংক ইউ।